পিএসসি নির্ধারিত গুরুত্বপূর্ণ 11 জন সাহিত্যিকের সংক্ষেপে বারবার আসা সকল প্রশ্ন নিয়ে স্বপ্নের স্কুল আপনাকে স্বাগতম। বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? 1820 সালে। বিদ্যাসাগরের উপাধি দেওয়া হয় কোত্থেকে? সংস্কৃত কলেজ থেকে। বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যে যতি বা বিরাম চিহ্ন প্রথম স্থাপন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্রের কয়েকটি মৌলিক রচনার নাম হচ্ছে অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, তারপর হচ্ছে ব্রজবিলাস, বিধবা বিবাহ, যশোরের হিন্দু, ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা। ঈশ্বরচন্দ্রের কয়েকটি বিখ্যাত গদ্য গ্রন্থের নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস ও ভ্রান্তিবিলাস। এগুলো কিন্তু বারবারই আসা প্রশ্ন, এখানে হয়তোবা সংক্ষেপে দেওয়া হয়েছে। আপনারা যারা অল্প হলেও জানেন যে পিএসসি এবং বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় এরকম রাইটারগুলোর প্রশ্ন কিন্তু বারবারই আসবে এবং আসছে। বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, যেটি প্রকাশিত হয়েছিল 1847 সালে। বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে ব্যাকরণ কৌমুদী। বিদ্যাসাগর কোন আন্দোলনের নেতৃত্ব দেন? বিধবা বিবাহ আন্দোলন। বিদ্যাসাগর কোন সালে মৃত্যুবরণ করেন? 1891 সালে। এখন আমরা দেখব কাজী নজরুল ইসলাম নিয়ে কিছু বারবার আসা প্রশ্ন। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালে, মৃত্যুবরণ করেন 1976 সালে। কাজী নজরুল ইসলাম জন্ম হচ্ছে 99 সালে। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। আমি একটু প্রশ্নটা বলে একটু পজ করছি যাতে অ্যান্সারটা আপনাদের মাথায় একটু হিট করে। নজরুলের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন? আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তার কোন রচনাটি উৎসর্গ করেন? বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটি উৎসর্গ করেন? সঞ্চিতা। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? ব্যথার দান, যেটি 1922 সালে প্রকাশিত হয়। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? মুক্তি। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা। নজরুলের কাব্যগ্রন্থগুলো হচ্ছে সন্ধ্যা, নতুন চাঁদ, ছায়ানট, প্রলয় শিখা, অগ্নিবীণা। তাছাড়াও সাতবাই চম্পা, সিন্ধু হিন্দোল, ফণী মনসা, চক্রবাক, সর্বহারা, ঝড়ো হাওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, সওগাত, ঝিঙে ফুল, বিষের বাঁশি, দোলন চাপা। সওগাত বলতে শেষ সওগাত। আপনারা ছন্দে ছন্দে যদি মনে রাখতে চান তাহলে এই ছন্দটি একটু লিখে ফেলতে পারেন। কোনো এক সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সময় ছায়ানটে লাগা প্রলয় শিখার অগ্নিবীণা দেখে সাতবাই চম্পা, দোলন চাপা, ফণী মনসারা চক্রবাক হয়ে সর্বহারার মতো জড়ো হাওয়ার গতিতে ঝিঞ্জিরার দিকে ছুটতে লাগলো। সাম্যবাদী মরুভাস্করেরা শেষ সওগাত ঝিঙে ফুল ও বিষের বাঁশি হাতে নিয়ে সিন্ধু হিন্দুলের দিকে এগিয়ে চললেন। তাছাড়াও অনেকে আছে এইভাবে মনে থাকে পড়লে, বারবার যদি আপনি পড়েন তাহলে আপনার ছন্দের দরকার নেই। নজরুলের উপন্যাসগুলো হচ্ছে বাদনহারা, কুহেলিকা, মৃত্যু, ক্ষুধা। এই প্রশ্ন কিন্তু বিসিএস এর সংক্ষিপ্ত রিটেনেও আসে যে নজরুলের 3টি উপন্যাসের নাম লিখুন। বাদনহারা, কুহেলিকা, মৃত্যু, ক্ষুধা। নজরুলের গল্প গ্রন্থগুলোর হচ্ছে শিউলিমালা, ব্যথার দান, রিক্তের বেদন। কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন?
1926 সালে প্রথম ঢাকায় আসেন। কাজী নজরুল ইসলাম মোট কতবার ঢাকায় আসেন? মোট ১৩ বার ঢাকায় আসেন। কাজী নজরুল ইসলামের তিনি মৃত্যুবরণ করেন 1976 সালে। তারপরে গুরুত্বপূর্ণ সাহিত্যিক কায়কোবাদ, তার সম্পর্কে আমরা জানব। কায়কোবাদের প্রকৃত নাম হচ্ছে কাজেম আল কুরেশি। তিনি জন্মগ্রহণ করেন 1857 সালে আর মৃত্যুবরণ করেন 1951 সালে। কায়কোবাদের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হচ্ছে মহাশ্মশান, অশ্রুমালা, বিরহ বিলাপ, কুসুম কানন, শিব মন্দির এবং অমিয় ধারা। কোন ঘটনা অবলম্বনে কায়কোবাদের মহাশ্মশান মহাকাব্যটি রচিত হয়? পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী অবলম্বনে তিনি এটি লিখেন, মহাশ্মশান। বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম মহাকাব্য রচনা করেন কায়কোবাদ। কায়কোবাদের রচিত কবিতার নাম হচ্ছে বাংলা আমার। কায়কোবাদের অশ্রুমালা কাব্যগ্রন্থের মূল সুর কি? এর মূল সুর হচ্ছে প্রেম, বেদনা, আবেগ ও আনন্দ বিরহ। এখন আমরা জানব জসিমউদ্দিন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বারবারই এসেছে। তিনি জন্মগ্রহণ করেন 1903 সালে, মৃত্যুবরণ করেন 1976 সালে। জসিমউদ্দিন জন্মগ্রহণ করেন ফরিদপুর জেলার মাতুয়াইল তাম্বুলখানা গ্রামে। এটা কিন্তু মাতুলালয়। জসিমউদ্দিনের উপাধি ছিল পল্লী কবি। জসিমউদ্দিন ছাত্র থাকা অবস্থায় তার কোন কবিতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিকের পাঠ্যে তালিকাভুক্ত করা হয়? কবর কবিতা। কবর কবিতাটি জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? এটি রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত। জসিমউদ্দিনের কবর কবিতাটি কোন পত্রিকায় ছাপা হয়? কল্লোল পত্রিকায় ছাপা হয়। জসিমউদ্দিনের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হচ্ছে রঙ্গিলা নায়ের মাঝি, হাসু, রূপবতী, সকিনা, রাখালিকে, তারপরে হচ্ছে বালুচরের সুজন বাদিয়ার ঘাটে, মাটির কান্না, নকশিকাঁথার মাঠ, এক পয়সার বাঁশি। আপনি যদি এটা ছন্দে ছন্দে মনে রাখতে চান তাহলে রঙিলা নায়ের মাঝি, হাসু, রূপবতী, সকিনা ও রাখালিকে নিয়ে বালুচরের ধান ক্ষেতের মধ্য দিয়ে সুজন বাদিয়ার ঘাটে গিয়ে এক পয়সার বাঁশি কিনে ফিরে আসার সময় নকশিকাঁথা মাঠের মাটির কান্না দেখল। জসিমউদ্দিনের রচিত নাটকগুলো হচ্ছে পদ্মাপার, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ এবং গ্রামের মায়া। জসিমউদ্দিনের রচিত একমাত্র উপন্যাসের নাম হচ্ছে বোবা কাহিনী। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1929 সালে। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদের নাম কি? ফিল্ড অব দ্য এমব্রয়ডারি কোয়েল্ট। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদকের নাম হচ্ছে E.M. মরফোল্ড। জসিমউদ্দিনের ছদ্মনাম কি? জমির উদ্দিন মোল্লা। বারবারই এই প্রশ্ন আসে যে জমির উদ্দিন মোল্লা কার ছদ্মনাম? জসিমউদ্দিনের। জসিমউদ্দিন কত সালে 21শে পদক পান? 1976 সালে। দীনবন্ধু মিত্র, তাকে নিয়ে আমরা বেশ কিছু প্রশ্ন দেখব। নীলকরদের অত্যাচার অবলম্বনে রচিত দীনবন্ধু মিত্রের নাটকের নাম কি? নীলদর্পণ, যেটি প্রকাশিত হয় 1860 সালে। দীনবন্ধু মিত্রের কাব্যগুলো হচ্ছে সুরধুনী কাব্য ও দ্বাদশ কবিতা। দ্বাদশ কবিতা কাব্যগ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি কিন্তু এক্সেপশনালি বিভিন্ন জায়গায় আসছে। দীনবন্ধু মিত্রের রচিত প্রহসনগুলোর নাম কি? বিয়ে পাগলা বুড়ো, সধবার একাদশী। যারা কম্পিটিটিভ এক্সামগুলো দিয়েছেন তারা জানেন যে এই রকম প্রশ্নগুলো কতবার আসে। দীনবন্ধু মিত্রের রচিত নাটকগুলো হচ্ছে নীলদর্পণ, নবীন তপস্বিনী, লীলাবতী,
জামাই বারিক, কমলে কামিনী। দীনবন্ধু মিত্রের রচিত নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। নীলদর্পণ নাটকটিতে প্রথম কোথায় মঞ্চস্থ হয়? এটি নীলদর্পণ নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ঢাকায়। ফররুখ আহমেদ সম্পর্কে আমরা যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখব সেগুলো হচ্ছে, ফররুখ আহমেদ জন্মগ্রহণ করেন 1918 সালে, মৃত্যুবরণ করেন 1974 সালে। ফররুখ আহমেদ জন্মগ্রহণ করেন যশোর জেলার মাজাইল গ্রামে। ফররুখ আহমেদ রচিত কাব্যগ্রন্থগুলোর নাম হচ্ছে সাত সাগরের মাঝি, নৌফেল, হাতেম তাই, সিরাজাম মুনিরা এবং মুহূর্তের কবিতা। ছন্দে ছন্দে যদি আপনি এগুলো মনে রাখতে চান তাহলে জ্বরের কবলে পড়ে সাত সাগরের মাঝি, হাতেম তাই, সিরাজাম মুনিরা ও নৌফেলকে বিপদের মুহূর্তের কবিতা পড়তে বললেন। ফররুখ আহমেদ রচিত শিশুতোষ গ্রন্থের নাম হচ্ছে পাখির বাসা। ফররুখ আহমেদ রচিত পাখির বাসা গ্রন্থের জন্য তিনি কোন পুরস্কার লাভ করেন? ইউনেস্কো পুরস্কার 1966 সালে। ফররুখ আহমেদ রচিত সাত সাগরের মাঝি গ্রন্থে কতটি কবিতা আছে? 19টি কবিতা রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন তিনি জন্মগ্রহণ করেছিলেন 1838 সালে, মৃত্যুবরণ করেছিলেন 1894 সালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে ললিতা তথা মানস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী। তার উপন্যাসগুলো হচ্ছে ইন্দিরা, আনন্দমঠ এবং বিষবৃক্ষ। তাছাড়াও রয়েছে খুব গুরুত্বপূর্ণ দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, দেবী চৌধুরানী, চন্দ্রশেখর, সীতারাম, মৃণালিনী, রাধারানী, রজনী এবং যুগলাঙ্গ। দেখেন এখানে কিন্তু একটি ছন্দ দেওয়া আছে, যে ছন্দে আপনি সবগুলো ইম্পর্টেন্ট জিনিসপত্র আপনি মনে রাখতে পারেন। এক রজনীতে ইন্দিরা রোডে আনন্দমঠের সামনে বিষবৃক্ষের নিচে দাঁড়িয়ে দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা কৃষ্ণকান্তের উইল পড়ছিল। কিন্তু রাজসিংহ তা দেখে দেবী চৌধুরানীর দুই ছেলে চন্দ্রশেখর ও সীতারাম ও দুই মেয়ে মৃণালিনী ও রাধারানীকে বলে দিলে তারা ওই যুগলাঙ্গরীয়কে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হলো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থগুলো হলো লোকরহস্য, কমলাকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণচরিত এবং ধর্মতত্ত্ব অনুশীলন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে বঙ্গদর্শন। এখন আমরা যে রাইটারের মানে অমর কিছু কাজ দেখব, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1824 সালে, মৃত্যুবরণ করেন 1873 সালে। মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম হচ্ছে ক্যাপটিভ লেডি, যেটি প্রকাশিত হয়েছিল 1849 সালে। মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রহসনগুলোর নাম হচ্ছে একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে রোগ। মাইকেল মধুসূদন দত্তের রচিত বাংলা নাটকগুলোর নাম হচ্ছে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। মধুসূদন দত্তের রচিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে তিলোত্তমা সম্ভব, এটা হচ্ছে তিলোত্তমা সম্ভার কাব্য, বীরাঙ্গনা এবং ব্রজাঙ্গনা। তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা। মাইকেল মধুসূদন দত্তের রচিত অমর মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাদবধ কাব্য। বীরাঙ্গনা কাব্যটি কোন ধরনের কাব্য? এটি হচ্ছে একটি পত্রকাব্য। অমিতাক্ষর ছন্দের প্রবর্তক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে।
মীর মশাররফ হোসেন সম্পর্কে যে প্রশ্নগুলো বারবারই এসেছে, তিনি জন্মগ্রহণ করেছেন 1847 সালে, মৃত্যুবরণ করেন 1911 সালে। মীর মশাররফ হোসেন সম্পাদিত পত্রিকা দুটির নাম হচ্ছে আজিজুন নেহার এবং হিতকারী। মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ হচ্ছে রত্নবতী। মীর মশাররফ হোসেনের নাটকগুলোর নাম হচ্ছে জমিদার দর্পণ, বসন্ত কুমারী, বেহুলা। তারপর হচ্ছে বেহুলা গীতাভিনয়, টালা অভিনয়, নিয়তি কি অবনতি, ভাই ভাই এই তো চাই, ফাঁস কাগজ, একই, বাঁধা খাতা ইত্যাদি। এর মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার পরীক্ষায় আসে তার মধ্যে হচ্ছে জমিদার দর্পণ, বসন্ত কুমারী, বেহুলা গীতাভিনয়, তারপর হচ্ছে আপনার টালা অভিনয়, বাই বাই এই তো চাই, এগুলোই বেশিরভাগ সময় আসে। মীর মশাররফ হোসেনের গদ্য এবং অন্যান্য গ্রন্থগুলো হচ্ছে রত্নাবতী, বিষাদ সিন্ধু, গো জীবন, তারপর হচ্ছে উদাসীন পথিকের মনের কথা, তহমিনা, রাজিয়া খাতুন, ইসলামের জয়, মৌলুদ শরীফ, গোড়াই ব্রিজ, পঞ্চনারী, বিবি খুদেজার বিবাহ, মদিনার গৌরব ও মুসলমানদের বাংলা। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রত্নাবতী, বিষাদ সিন্ধু, গোজীবন এবং উদাসীন পথিকের মনের কথা। মীর মশাররফ হোসেনের একমাত্র প্রহসন হচ্ছে এর কি উপায়। মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক উপন্যাসের নাম হচ্ছে গাজী মিয়ার বস্তানি। খুব বেশি বেশি এই প্রশ্নটি আসে গাজী মিয়ার বস্তানি, কারণ মীর মশাররফ হোসেনের ছদ্মনাম ছিল গাজী মিয়া। তার আত্মজীবনীমূলক গ্রন্থগুলো হচ্ছে আমার জীবনী ও কুলসুম জীবনী। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যে প্রশ্নগুলো আপনার না জানলেই নয় সেগুলো হচ্ছে, তিনি জন্মগ্রহণ করেন 1861 সালে, মৃত্যুবরণ করেন 1941 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান? তিনি তার মা বাবার চতুর্দশ সন্তান, মানে 14তম সন্তান। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়? 13 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম হচ্ছেন বাল্মীকি প্রতিভা। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থে বা উপন্যাসের নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট। প্রথম প্রকাশিত ছোট গল্প হচ্ছেন ভিখারিণী। বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? গীতাঞ্জলি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1910 সালে, এর জন্য নোবেল পায় 1913 সালে। গীতাঞ্জলি বা সং অফারিংস এর ভূমিকা লেখেন কে? ইংরেজ কবি ডব্লিউ.বি. ইয়েটস। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো কি কি? ভানু সিংহ, গীতাঞ্জলি, প্রভাত সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত, বিচিত্রা, পুরভি, পত্রপুট, শ্যামলী, মহুয়া, সোনার তরী, খেয়া, হিন্দু মেলার উপহার, খনিকা, নবজাতক, নৈবেদ্য, জন্মদিন, রোগশয্যা, আরোগ্য, কণিকা, চৈতালি, চিত্রা, মানসী, বনফুল, মায়ার খেলা, ছবি ও গান, বলাকা, সানাই, গীতালি, কল্পনা, করি ও কোমল ও শেষ লেখা। গুরুত্বপূর্ণগুলোই এখানে দেওয়া হয়েছে, তার আরও অনেক রচনা আছে। আপনি যদি ছন্দে ছন্দে মনে রাখতে চান তাহলে এই ছন্দটি একটু লিখে নিতে পারেন পজ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কি কি? শেষের কবিতা, এটি তার উপন্যাস। যদিও লেখা কবিতা কিন্তু এটি হচ্ছে উপন্যাস, এই জন্য এই প্রশ্নটি বারবারই আসে। যোগাযোগ, চোখের বালি, ঘোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে এবং 4 অধ্যায়। তার নাটকগুলো
বিশেষ করে যেগুলো খুব বেশি জনপ্রিয়: বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, রক্তকরবী, তারপর হচ্ছে তাসের দেশ। রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় আসেন? 2বার ঢাকায় আসেন। মূলত এটি রক্তকরবী না, এটা হচ্ছে রক্তকরবী নাটক। বেগম রোকেয়া সম্পর্কে যে প্রশ্নগুলো আপনার জানতেই হবে সেগুলো হচ্ছে: তিনি জন্মগ্রহণ করেন 1880 সালে, মৃত্যুবরণ করেন 1932 সালে। বেগম রোকেয়ার রচিত উপন্যাসের নাম হচ্ছে পদ্মরাগ। বেগম রোকেয়ার গ্রন্থসমূহগুলো হচ্ছে: সুলতানার স্বপ্ন, ডিলিসিয়া, অবরোধবাসিনী, পদ্মরাগ ও মতিচুর। ছন্দে ছন্দে যদি মনে রাখতে চান তাহলে হচ্ছে: সুলতানার স্বপ্ন ছিল ডিলিসিয়াদের মতো অবরোধবাসিনীদের মুক্ত করে তাদের হাতে পদ্মরাগ, মতিচুর ফুল তুলে দিবেন। বেগম রোকেয়া মূলত কি ছিলেন বা কি হিসেবে পরিচিত ছিলেন? মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে। বেগম রোকেয়ার লেখাগুলো কোন কোন পত্রিকায় প্রকাশিত হতো? নবনূর পত্রিকায়, সওগাত পত্রিকায় এবং মোহাম্মদী পত্রিকায়। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। এরকম আরও প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হব। বাংলার জন্য একটি চূড়ান্ত সাজেশন থাকবে, যেখানে বাংলার বারবার আসা 1100 প্রশ্ন থাকবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।